গল্পে গল্পে চাকরির প্রস্তুতির আজকের এই পর্বে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং আমার সঙ্গে আছেন আমাদের শ্রদ্ধেয় ওশান স্যার। আমরা এই পর্বে কথা বলবো প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন করা থেকে শুরু করে একজন প্রার্থী কিভাবে প্রস্তুতি নিয়ে এই প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে পারে এই সংক্রান্ত বিষয় নিয়ে। তো শুরুতেই আমরা ওশান স্যারের সাথে কথা বলতে চাই। ওশান স্যারকে আমরা বিভিন্ন রকম প্রশ্ন করব, তাকে একদম ব্যস্ত রাখবো আজকের প্রশ্নের উপর প্রশ্ন রেখে। তো ওশান স্যার কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো চাকরি প্রার্থীর জন্য বিশাল একটা সুবর্ণ সুযোগ। হ্যাঁ, সুবর্ণ সুযোগ চলতেছে, মানে নিয়োগের উপরে নিয়োগ বিজ্ঞপ্তি। হ্যাঁ, মানে আমি দেখছি যে এই যে প্রাথমিকের প্রধান শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে গেছে, সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই মাসে আশা করা যায় আসবে। এরপরে 19তম শিক্ষক নিবন্ধন আসতেছে, 50তম বিসিএস আসবে। তো সার্কুলারে একটা হিড়িক পড়ে যাচ্ছে। এরপর হচ্ছে আরেকটা সার্কুলার আসতে পারে, সেটা হচ্ছে ওই সরকারি স্কুলের হাই স্কুলের যে শিক্ষক, সাধারণ শিক্ষক, সেই পদে একটা সার্কুলার আসতে পারে। তো এই যে এত সার্কুলারের মধ্যে আসলে অনেকেই ভেবাচ্চাকা খেয়ে যায় যে আসলে কোনটা রেখে কোনটা পড়বো, কোনটা। হ্যাঁ, এর একটা বিষয়। আবার দেখা যায় যে কোনটা রেখে কোনটার প্রস্তুতি নিব। হ্যাঁ, এটা একটা বিষয়। বিসিএস এর প্রস্তুতি নিব নাকি প্রাইমারি প্রস্তুতি, নাকি হচ্ছে যে মানে সহকারী শিক্ষকের প্রস্তুতি নিব নাকি প্রধান শিক্ষকের প্রস্তুতি নিব, এরকম বিভিন্ন মানে সে দোদুল্যমান অবস্থায় থাকে। তা আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এই যে ব্যাপারটা রয়েছে দোদুল্যমান যে অবস্থা, যে কোনটা রেখে কোনটা করব, তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে এতগুলো চাকরি যে সার্কুলার হচ্ছে বা হবে, তো এটার জন্য এমন ভাবে একটা কম্বাইন্ড প্রস্তুতি নেওয়া দরকার, যে প্রস্তুতির মাধ্যমে আসলে প্রাইমারি নিবন্ধন বা বিসিএস বা অন্যান্য যে চাকরিগুলো আছে সবগুলোর জন্য একদম কভার হয়ে যায়। আলাদা আলাদা ভাবে যদি প্রিপারেশন নেয় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো আমাদের বুঝতে হবে যে সবগুলো চাকরির পরীক্ষার প্যাটার্ন কিন্তু একই ধরনের। তবে এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই, মানে আজকে আমরা সবগুলো উদ্দেশ্যে কথা বলবো, বাট মেইন থিম থাকবে প্রধান শিক্ষক। তো দেখা যাচ্ছে অনেকেই আমাদের বিদ্যাবাড়িতে প্রাইমারি সহকারী শিক্ষকের জন্য অ্যাডভান্স কোর্স করেছে। এখন তারা অনেকেই জানতে চাচ্ছে যে আসলে নতুন করে তারা ভর্তি হবে কিনা প্রধান শিক্ষক কোর্সের জন্য। এটা স্বাভাবিক, এটা থাকবেই, মানে কিউরিসিটি যেটা, আতঙ্ক যেটা থাকবে, এটা স্বাভাবিক থাকবে। যতদিন না জব হবে ততদিন থাকবে। এখন আমার কথা হচ্ছে যে কোনো জায়গাতে যাই না কেন, দেখেন যে সাবজেক্ট গুলো কি কি সাবজেক্টের পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, আইসিটি, এই কয়েকটা সাবজেক্ট পরিবর্তন কি হয়? বাংলা তো বাংলায়, মানে ওই যে বাংলা ব্যাকরণের কথা বলি, ওই যে ভাষা, ধ্বনি, বর্ণ, নত্য সত্য বিধান, এটা কি পরিবর্তন হইতেছে? পরিবর্তন হবে তো পরিবর্তন হয় না। কিন্তু গণিতের যা আছে, যেমন আপনার বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, লাভ ক্ষতি, সুদ কষা, আপনি একটা টপিক যদি ক্লিয়ার কনসেপ্ট নেন তাহলে কিন্তু আর এখানে পরিবর্তনের কোনো সুযোগই নাই। ইংলিশেও সেম, আপনি পার্টস অফ স্পিচ পড়েন, ওটা কি প্রতিদিন চেঞ্জ হবে? আজকে এই পার্টস অফ স্পিচ, কালকে ওই পার্টস অফ স্পিচ হইলো, তা কিন্তু চেঞ্জ হবে। আবার আপনি যদি সাধারণ জ্ঞানের কথা বলেন, সাধারণ জ্ঞানে যেটা ইতিহাস নির্ভর অংশটুকু, এটা কখনো পরিবর্তন নাই এবং হবেও না, কখনো বোম মারলেও পরিবর্তন হবে না। শুধু সাম্প্রতিক যেগুলো এখন পরিবর্তন হবে সাম্প্রতিক অবস্থা, যেরকম অর্থনৈতিকের এটা অবস্থা, শিল্প বাণিজ্য একটু হালকা কিছু পরিবর্তন হয়, হ্যাঁ, রাজনৈতিক ক্ষেত্রে হালকা একটু পরিবর্তন আসে, আর বেসিক্যালি পরিবর্তনটা হয় সাম্প্রতিক ইস্যুগুলো। আর এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সাম্প্রতিক, মানে অর্থনৈতিক বিষয় বলি, শিল্প বাণিজ্য বা রাজনৈতিক সংক্রান্ত কোনো পরিবর্তন হলে সবই কিছু সাম্প্রতিকের মধ্যেই পড়ে যায়। তো ওই অংশটুকু বাদ দিয়ে, মানে আমি যদি বলি যে আমাদের এই যে প্রধান শিক্ষকে 90 নম্বরে পরীক্ষা হবে, যেখানে বাংলা, ইংরেজি 25, 25, 50 নম্বর, গণিত এবং বিজ্ঞান দুইটা মিলে 20 নম্বর, তাহলে 50 আর 20 70, আর 20 হয় সাধারণ জ্ঞান। আর সাধারণ জ্ঞান কয়েকটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে আপনার বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং ভূগোল। হ্যাঁ, আবার ওইখানে কিন্তু সাম্প্রতিক বিষয়টা অন্তর্ভুক্ত। হ্যাঁ, সাম্প্রতিক। আমি যদি এভারেজে বলি যে প্রধান শিক্ষককে যদি অনেক বেশি সাম্প্রতিক প্রশ্ন দেয়, সর্বোচ্চ 5টা দিবে। হ্যাঁ, এর বেশি দেওয়ার সম্ভাবনা, মানে অনেক বেশি দিয়েছে, মানে সর্বোচ্চ 5টা দিবে। তাহলে ওই যে আরো যে 15টা প্রশ্ন বাকি থাকলো, এটা কিন্তু সাম্প্রতিকের না, এটা কিন্তু বিগত যে প্রশ্ন যেগুলো আগে থেকে ছিল। তার মানে আমি সাম্প্রতিক অংশ যদি বাদ দেই, তার মানে একটা বেসিক প্রিপারেশন নিল, তার 85 নম্বরের প্রিপারেশন হয়ে যাবে। অবশ্যই হয়ে যাবে 85 এর বেসিক প্রিপারেশন। তো এই যে বেসিক অংশটুকু থেকে যদি শুরু করে আমরা যদি বলতে চাই, ওশান স্যার, তো একজন শিক্ষার্থী আসলে কিভাবে প্রিপারেশন নেবে? তার কি আতঙ্ক হওয়ার দরকার আছে এখানে? সে যারা সহকারী শিক্ষক পদে অলরেডি প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য প্রিপারেশন কি সহজ হবে না অনেক কঠিন হয়ে যাবে? না, অবশ্যই তাদের জন্য আরো সহজ হয়ে যাবে, কারণ তারা তো একবার পড়ে আসছে, একটু হলো তাদের ধারণা আছে, এবং ওই পড়াগুলোই কিন্তু এখানে কাজে লাগবে। ওই পড়াগুলোই। আরেকটা বিষয় হলো, যারা অলরেডি হচ্ছে সহকারী শিক্ষকের প্রিপারেশন নিয়েছে, তারা তো অনেক বেশি এগিয়ে আছে। কিন্তু আমার কথা হচ্ছে যারা এখনো প্রিপারেশন নেয় নাই, তাদের ক্ষেত্রে যে বিষয়টা, স্যার ছোট্ট একটা কথা আছে এই জায়গাতে, আসলে কারা প্রিপারেশন নেবে?
তার পূর্বে আগে জানতে হবে যে কারা আবেদন করতে পারবে। হ্যাঁ, কারা আবেদন করতে পারবে এটা একটু ক্লিয়ার করে দেন দেখি হোসেন স্যার, কারা আবেদন করতে পারবে? এখানে আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে সেটা হচ্ছে যে 21 থেকে 32 বছর সর্বশেষ, এটা বয়সের ক্ষেত্রে। পাশাপাশি যদি বলি যে ন্যূনতম যাদের ডিগ্রি পাস আছে 3 বছর, মানে ইন্টারমিডিয়েটের পরে যে ডিগ্রি, এরা আবেদন করতে পারবে, বা সমমান যেটা আছে ফাজিল ডিগ্রি, তারা আবেদন করতে পারবে। এখানে কি যারা কামিল পাস করছে তারা? হ্যাঁ, তারা তো পারবেই, যারা অনার্স করেছে অনেকে তারা তো আমরা পারবেই। যারা সাধারণের জি, তারা অনেকে বুঝি না যে ফাজিল নাকি কামিল কোনটা কামিল। আসলে বড় ডিগ্রি। বড় ডিগ্রি মানে একটা হচ্ছে যে ডিগ্রি সমান, আর একটা হচ্ছে মাস্টার সমান। মাস্টার সমমান, সেক্ষেত্রে ফাজিলটা হচ্ছে ডিগ্রি সমান, ডিগ্রি সমান। আর কামিলটা হচ্ছে মাস্টার মাস্টার সমান। সমমান। ওকে, থ্যাংক ইউ। পাশাপাশি যারা ইন্টারমিডিয়েটের পর, ইন্টারমিডিয়েট পাস করার পরে যারা 3 বছর মেয়াদী যাদের ডিপ্লোমা আছে তারা পারবে। তবে এসএসসির পরে যদি ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে বিএসসি ডিগ্রি লাগবে। এই বিষয়ে ডিপ্লোমাটা হয়ে থাকে দুইটা ক্ষেত্রে, দুইটা। একটা হচ্ছে এসএসসির পরের 4 বছর, আর একটা হচ্ছে এইচএসসির পরের 3 বছর। তো এইচএসসির পরে যদি 3 বছর হয় তাহলে তারা আবেদন করতে পারবে, কিন্তু যারা এসএসসির পরে ডিপ্লোমা করেছে 4 বছর তারা আবেদন করতে পারবে না। তবে ওই ক্ষেত্রে আরেকটা শর্ত দিয়েছে, যদি আপনি ওখানে বিএসসি ডিগ্রি কমপ্লিট করেন সেক্ষেত্রে আবেদন করতে পারবে। তো স্যার, এখানে আবেদনের পয়েন্টের ক্ষেত্রে একটু বিভ্রান্তিকর তথ্য আছে, অনেকেই ভাবেন। তো এখানে যেটা বলেছে জিপিএ এবং সিজিপিএ এর কথা বলেছে। তো এখানে অনার্স বা মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ যে সিস্টেম আছে, যদি 4 স্কেল হয়ে থাকে সেক্ষেত্রে 2.25 ন্যূনতম, সর্বনিম্ন 2.25 যাদের আছে তারা আবেদন করতে পারবে, তার বেশি যারা আছে। আর 5 স্কেলে যদি হয়ে থাকে, এখনো কিন্তু অনেক ডিগ্রি এরকম থাকতে পারে, একটা সময় ছিল 5 স্কেলে ছিল, যদি 5 স্কেলে তার রেজাল্ট হয় সেক্ষেত্রে 2.80 থাকতে হবে সর্বনিম্ন। কিন্তু এসএসসি বা ইন্টারমিডিয়েট যেটাকে আমরা বলি এইচএসসি বলে থাকি, এই ক্ষেত্রে একটু আলাদা আছে। এখানে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি বলতে বোঝায় 2 পয়েন্ট থেকে শুরু করে 3 পয়েন্ট পর্যন্ত, এটা হলো দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি। তো যাদের 2 থেকে 3 পয়েন্ট পর্যন্ত আছে তারা এখানে আবেদন করতে পারবে, বা তার বেশি যাদের আছে। অনেকে কনফিউশন থাকে যে স্যার আমার তো 2.15, আমার তো 2.20, আমি আবেদন করতে পারবো? হ্যাঁ, সে তো পারবেই, আবেদন তো করতে পারবে, এসএসসি বা এইচএসসি তে এই পয়েন্ট থাকলেও আবেদন করা আবেদন সম্ভব। করা সম্ভব। কিন্তু অনার্সে যদি 4 অথবা 5 স্কেল হয় সেক্ষেত্রে 4 স্কেলে 2.25 25 আর 5 স্কেলে হলে 2.80। 2.80 এটা শুধু অনার্সের ক্ষেত্রে। অনার্সের ক্ষেত্রে। ওকে, তাহলে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে কারা আবেদন করতে পারবে। এভারেজ দেখা যায় যে আমার মনে হয় যে মোটামুটি যারা পাস করে আসে ম্যাক্সিমাম আবেদন করতে পারবে, আবেদন এখানে। করতে পারবে, কারণ 2 পয়েন্টের নিচে পাওয়াটা বর্তমানে খুবই কম হয় দেখি, মানে অনেকে এটা খুব কোনো বিরল পাস একটা করলেও পেয়ে যায় এরকম পেয়ে একটা যায়। ব্যাপার। তো আবেদন যোগ্যতা নিয়ে কথা হয়ে গেল। আমরা এবার আবেদন তো শুরু হবে এই সেপ্টেম্বর মাসের 21 তারিখ 21 থেকে তারিখ অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত চলমান থাকবে। আপনারা তো অনেকে আবেদন করবেন এবং এখানে অনেক হিউজ আবেদন করবে। অবশ্য একটা আইডিয়া, মিনিমাম একটা আইডিয়া যে কেমন আবেদন করতে পারে। আইডিয়া যেটা বলতে পারি যে প্রাইমারিতে যত নিয়োগ হয়েছে সব রেকর্ডকে এবার ছাপিয়ে যাবে, ছাপিয়ে যায়। অন্তত 15 লাখের নিচে না, আমার কাছে যেটা মনে হয়। কারণ এখানে যোগ্যতাটা একদম মিনিমাম রাখা হ্যাঁ, হয়েছে, মিনিমাম একদম শিথিল করা হয়েছে। শিথিল করা হয়েছে। মানে যোগ্যতা শিথিল করা বলতে কি, ওই যে ডিগ্রি পাস করেও আবেদন করা যাবে যে সুযোগটা, আর কি, এটা শিথিল রাখা হয়েছে। যদি এখানে অ্যাটলিস্ট মাস্টার্স ডিগ্রি চাইতো তাহলে এখানে আবেদনটা অনেক কম হয়, কম হতো, 4-5 লাখ এরকম হতো। ঠিক আছে। তো যেহেতু এখানে ডিগ্রি পাস করে আবেদন করা হচ্ছে সেহেতু এখানে লড়াইটা কিন্তু ব্যাপক হারে হবে। হ্যাঁ, ওশান স্যার, যেহেতু এত এত আবেদন পড়বে, মানে আমি বলতে পারি যে 12 থেকে 15 লক্ষ আবেদন পড়বে। হ্যাঁ, এরকম তারও বেশি পড়তে তারও বেশি হতে পারে। এই 12 থেকে 15 লক্ষ যে আবেদন পড়ে, তো 90 নম্বরের পরীক্ষায় তোমার টার্গেট রাখলে উত্তীর্ণ হওয়া সম্ভব হবে। এটা তো এখানে আসলে এই নম্বরটা পাইলে যে উত্তীর্ণ হবে তা নয়, মানে একটা আইডিয়া। মানে সে ভাইভা দেওয়ার যোগ্যতা অর্জন যোগ্যতা করবে। অর্জন করবে। অর্থাৎ সে ভাইভাতে রোল আসতে পারে। তো আমার কাছে মনে হয় সেটা অবশ্যই একটু আগে তো কথা বললেন যেটা আর কি, যে প্রায় এটা 70 থেকে 75 এরকম যদি সে পায় তাহলে সে হয়তো বা ভাইভা দিতে পারবে, হয়তো বা ভাইবা দিতে পারবে, খেয়াল কিন্তু করবেন। চাকরি হবে এরকম গ্যারান্টি নাই। এখন অনেকে আছে যে স্যার ভাইবা আমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি, খুব খুশি। বাবা মা অনেকে স্বপ্ন দেখছে যে আমার ছেলে বা আমার মেয়ে তো পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, এবার তার চাকরিটা হয়ে যাবে। কিন্তু অনেকে আছে যে টাই না টুই না উত্তীর্ণ হবে। এটাকে অন্যভাবে খারাপ ভাবে নিবেন না। উত্তীর্ণ হওয়া মানে অবশ্যই আপনি মেধাবী, নিঃসন্দেহে। হ্যাঁ, মেধাবী। হ্যাঁ, কিন্তু আপনার থেকেও যারা বেশি নম্বর পাবে তাদের তো প্রায়োরিটি, গ্রহণযোগ্যতা প্রথমে থাকবে। কি বলেন? অবশ্যই তাদের অবশ্যই আগে থাকবে। সো লক্ষণীয় বিষয়, আমরা অনেকেই বলি একটা ভাইবা দেওয়ার পরে যেটা হয় যে চাকরি হইল না কোনো কারণে, তখন আমরা নিজেরা মনে মনে এরকমটা বলি, এটা মনে হয় দুর্নীতি হইলো মনে হয় কোনো কারণে, যেটাই বলি না কেন। হ্যাঁ, এরকম মনে হতে পারে, মনে হয়, আমাদের এটা মনে হয়, অনেকেরই হয়। কিন্তু দেখা যায় যে আসলে তার নম্বর কম। আমি তো ভাইবা ভালো দিয়েছি, কেন হইলো না? তো ব্যাপারটা হচ্ছে নম্বরটা অনেক কম থাকে। আপনি ভাইবার জন্য সিলেক্ট হয়েছেন, বাট নাম্বারটা কম থাকার ফলে চাকরিটা কিন্তু হয় না। তো এখন ওশান স্যার কিন্তু বলেছে 70 থেকে 75, এটা কিন্তু আহামরি অনেক বেশি নম্বর তা কিন্তু না, এটা এভারেজ নাম্বার কিন্তু, এভারেজ। এবং দেখা যাচ্ছে এই নম্বর পাওয়ার পরে অনেকে মানে না উত্তীর্ণ হতে পারে। হ্যাঁ, ভাই উত্তীর্ণ না হতে পারে, আরো বেশি নম্বর লাগতে পারে। হ্যাঁ, এরকম হতে পারে। এটা একটা ওশান স্যার যেটা বলেছে এটা এভারেজ, মানে কখনো এর নিচে কল্পনা করাই যাবে না।
হ্যাঁ। মানে যে আপনি ঘুমিয়েও বা না ঘুমিয়েও যদি কল্পনা করেন, কখনো এই মানে 70-এর নিচে কল্পনা করাই যাবে না। এটা এখন টার্গেট রাখতে হবে যে আমাকে মিনিমাম কমপক্ষে 70 থেকে যদি 80-র ঘরে থাকে তাহলে একটা আশা থাকতে পারে যে হয়তো রেজাল্ট আসতে পারে। কিন্তু চাকরি হওয়ার ক্ষেত্রে কিন্তু আবার পিছিয়ে থাকবে। হ্যাঁ, চাকরি হওয়ার ক্ষেত্রে অবশ্যই আরো বেশি লাগবে, সেটা আমাদের রফিক স্যারই বলবে। চাকরি হওয়ার ক্ষেত্রে আমি একটু আগেও গল্প করছিলাম এই ভিডিওতে আসার পূর্ব শান স্যারের সঙ্গে, যে একজন প্রার্থী চাকরি যদি পেতে চায় কনফার্ম যে আমি এবার প্রধান শিক্ষক হবই হব, এটা শুধু চাকরি নয়, এটা একটা প্রধান শিক্ষক। সো মানে শুধুমাত্র শিক্ষক না, কিন্তু প্রধান শিক্ষক। হ্যাঁ, আপনার যোগ্যতা বলে অবশ্যই হবেন, এখানে মেধার যে একটা প্রমাণ দিতে হবে, বেশি নম্বর পেয়ে, সর্বোচ্চ নম্বর পেয়ে আপনাকে মেধার প্রমাণটা দিতে হবে। কেননা এই যে 10-15 লাখ আবেদন করবে, এর মধ্যে থেকে মাত্র 2169, আমরা এটাকে মাত্র বলছি, আমরা কি বলছি, বিশাল নিয়োগ। কিন্তু এই 15 লক্ষের বিপরীত আপনি ধরেন একটা পদের জন্য লড়াই করবে প্রায় 550 প্লাস। এটা যদি হাজারও হয় তারও অবাক হওয়ার কিছু নেই। ঠিক আছে, হতে পারে একটা পদের বিপরীতে 1000 আবেদন হইতে পারে, কিন্তু আমি এভারেজ বললাম যে প্রায় 500 প্লাস আবেদন, মানে একটা পদের বিপরীতে লড়বে 500 প্লাস। আপনি বোঝেন কত নম্বর আপনাকে বেশি পেতে হবে। সো চাকরি নিশ্চিত করতে গেলে অবশ্যই আমি বলবো 80 প্লাসের নিচে কল্পনাই করা যাবে। হ্যাঁ, এটা অবশ্যই। মানে আমি প্রাইমারি প্রধান শিক্ষক পদে নিয়োগ হব বা নিয়োগ প্রাপ্ত হব বা আমি চাকরিটা পাবো, এই স্বপ্ন যে দেখবে তাকে নম্বরটা 80 প্লাসের ঘরে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই রাখতে হবে, নয়তো আপনার স্বপ্নই রয়ে যাবে। হ্যাঁ, কম নম্বরও হইতে পারে, সেটা পরবর্তী কনসেপ্ট, অর্থাৎ প্রশ্ন অনেক বেশি হার্ড হয়েছে, হতে পারে এরকম, কেউ পায়নি যে ওখানে 60 পাওয়া টাফ হয়ে যাচ্ছে, এরকম হইতে পারে। বাট এভারেজ বলছি যে বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে যে টাইপের প্রশ্ন হচ্ছে, এই টাইপের প্রশ্ন যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এরকমই নম্বর লাগবে। হ্যাঁ, এরকম। আর এত কম নাম্বার লাগবে না যদি একমাত্র আইবিএ কোশ্চেন না করে সেক্ষেত্রে। কি বলেন রোশন স্যার? হ্যাঁ, আইবিএ প্রশ্ন করার সম্ভাবনা খুবই কম। আইবিএ এটা পিএসসি ওরা নিজেই করবে, পিএসসি সার্কুলার দিয়েছে, পিএসসি প্রশ্ন করবে নিজেই। ওটা একটা ছোট একটা কনসেপ্ট আছে আমার, মানে প্রাইমারি সহকারী শিক্ষকের ইতিপূর্বে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়েছে, যেখানে কাট নম্বর নিয়ে একটু কথা বলি, তো নেগেটিভ নম্বরটা ছিল 0.25। তো আগের সার্কুলার কিন্তু প্রাইমারি মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিয়েছে, হ্যাঁ, কিন্তু এই প্রধান শিক্ষকের সার্কুলার কিন্তু পিএসসি দিয়েছে। সেই ক্ষেত্রে নেগেটিভ নম্বরটা কি হবে? এখন এখানে একটু কনফিউশন আছে এটা নিয়ে, সেটা হচ্ছে নেগেটিভ মার্ক এর আগে তো যেমন প্রধান শিক্ষকের নিয়োগ পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু 0.25 ছিল, 0.25 ছিল, কিন্তু পিএসসির যে পরীক্ষাগুলো হয় এগুলোতে 0.50 থাকে। এখানে তো কনসেপ্টটা এখানে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যখন সার্কুলার দিয়েছিল তখন ওখানে নেগেটিভ নম্বর ছিল 0.25, কিন্তু এবার তো পিএসসি দিয়েছে, তাহলে এবার কি 50 থাকবে কিনা? এটা থাকতেও পারে, বলা যায় না। এই বিষয়টা কিন্তু এখনো ক্লিয়ার না, আমরা কোনো কিছুই ডিরেক্টলি আপনাকে বলছি না। নেগেটিভ নম্বর 0.25ও হইতে পারে, আবার 50 হতে পারে। তো এখন যে আমার একটা স্বাভাবিক চিন্তা ভাবনা, যেহেতু সার্কুলারটা পিএসসি দিয়েছে এবং পিএসসি পরীক্ষা নেবে, হ্যাঁ পিএসসি নেবে, সেহেতু পিএসসি 0.5ও হতে পারে। সো ওই দিকটাও আমাকে সচেতন থাকতে হবে। এখন নেগেটিভ নম্বর কত সেটা দেখে কিন্তু আমাদের ফায়দা নাই, না আমাকে দেখতে হবে 25 হোক আর 0.50, যেটা নেগেটিভ নম্বর হোক, আমি সর্বোচ্চ কত তুলতে পারবো, এটা হচ্ছে বিষয়। সো আশা করি এই যে আমাদের কথাবার্তা থেকে মোটামুটি একটা কনসেপ্ট আপনারা পেয়েছেন যে আসলে এই প্রধান শিক্ষকের চাকরিটি পেতে গেলে আপনাকে কোন ধরনের স্কোর করতে হবে। মোটামুটি তো আমরা এই বিষয়ে কথা বললাম। এখন কথা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে, এখনো অলরেডি অনেকেই পার্সোনালি বলেন বা অফিসিয়ালি বলেন, বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করে, স্যার কোন বইটা কিনবো? আপনাদের বিদ্যাবাড়িতে কি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য কোনো বই আছে? হ্যাঁ, এটা সবাই জিজ্ঞেস, এটা কিন্তু ম্যাক্সিমাম জিজ্ঞাসা করছে। আসলে বইয়ের ক্ষেত্রটাকে আপনি কিভাবে বলছেন? কোন ধরনের বই পড়বে, এই বইয়ের প্রসঙ্গ আসার আগে আমাদের একটু আলোচনা করা উচিত বা জানা উচিত আসলে কোন টপিকগুলো আমাদের এই মুহূর্তে পড়া দরকার। এই টপিকগুলোর মধ্যে সবার আগে আমাদের মানে প্রাধান্য পাবে সেটা হচ্ছে বিগত বিসিএস এর প্রশ্ন। যেহেতু পরীক্ষাটা নিবে পিএসসি, তাহলে এই প্রশ্নগুলো অনেকটা কিন্তু পিএসসির যে বিসিএস এর আদলে ওইভাবে হতে পারে, বা পিএসসির যে নবম দশম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো হয় ওই রকম হতে পারে। তো এই জন্য আমাদের সংগ্রহে থাকতে হবে বিসিএস এর বিগত সালের প্রশ্ন। এরপর যেটা থাকতে হবে যে পিএসসির নবম দশম গ্রেডের বিগত সালে যে পরীক্ষার প্রশ্নগুলো আছে, অন্তত বিগত 10 বছরের প্রশ্ন। এর সাথে থাকতে হবে বিগত প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের প্রশ্ন, পাশাপাশি প্রাইমারি সহকারী শিক্ষকের যে প্রশ্নগুলো আছে বিগত সালের, এই প্রশ্নগুলো আমাদের সংগ্রহে রাখতে হবে। মানে এই প্রশ্নগুলো সংগ্রহ রাখার উদ্দেশ্য একটাই, যে প্রশ্ন প্যাটার্নটা কেমন হইতে পারে, প্যাটার্ন এটা আমরা জানতে পারবো। এবং তার পাশাপাশি তো আমাদের একটা টপিক নির্ভর বইও দরকার। হ্যাঁ, টপিক নির্ভর বই দরকার। এই বইগুলোর ক্ষেত্রে স্টুডেন্টদের কি বলবেন? আচ্ছা,
এই যে আমি যে প্রশ্নগুলো কথা বললাম, এই প্রশ্নগুলো টপিক নির্ভর একটা বই লাগবে, যেটি দেখা যায় যে প্রাইমারি প্রধান শিক্ষকের নিয়োগের বই ওইভাবে কিন্তু বাজারে এখনো নাই, কারণ এই সার্কুলারটা হচ্ছে 13 বছর পরে 13 বছর পর সার্কুলার এসেছে। এবং যদি কেউ বইটা বের করেও থাকে এই অল্প সময়ের মধ্যে, সে বইটা আসলে মানসম্মত হবে না, মানসম্মত মানে ভালো মানের বই কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে বিদ্যাবাড়ি আমাদের যারা বিসিএস ক্যাডার, নন ক্যাডার আছেন, পাশাপাশি আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বারগণ আছেন, পাশাপাশি আমাদের যে R&D মেম্বার, তারা নিরলস পরিশ্রম করতেছে দ্রুত একটা বই করার জন্য আর কি। আমাদের বই তৈরির কাজ চলমান রয়েছে। তারা সবাই এখন উঠে পড়ে লাগছে কতটুকু মানসম্মত করা যায়, যেন এই একটা বই পড়লেই প্রাইমারি প্রধান শিক্ষকের চাকরিটা নিশ্চিত হওয়া যায়। সেই লক্ষ্যে কাজ চলছে। অবশ্যই একটু সময় লাগবে, সময় সাপেক্ষ কাজটা, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমরা আরেকটা যে কাজটা করেছি সেটি আমাদের বিদ্যাবাড়ি কর্তৃক এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা এসেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে বিদ্যাবাড়ি আয়োজন করছে প্রধান শিক্ষক সাকসেস লাইভ ব্যাচ। অর্থাৎ এই কোর্সে যুক্ত হইলে আপনি একদম টপিক ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান একদম প্রত্যেকটা সাবজেক্টে 15টি করে ক্লাস পাবেন 2 ঘন্টা করে। অর্থাৎ এখানে প্রায় ক্লাস হচ্ছে 60টি, এবং ওই যে বিজ্ঞান আছে, বিজ্ঞানে আরও 5টি ক্লাস পাবেন, টপ কেয়ার ক্লাস পাবেন, এরপরে আপনার হচ্ছে যে কেয়ার লাইফ ক্লাস পাবেন। আপনার আসলে কতটুকু পড়াশোনা হচ্ছে, আপনি কতটুকু এগিয়ে যাচ্ছেন, কতটুকু পিছিয়ে থাকছেন, তার উপর নির্ভর করে এখানে কিছু কেয়ার ক্লাস নেওয়া হয়। এই সব মিলিয়ে প্রায় 70টি প্লাস ক্লাস অনুষ্ঠিত হবে। এই ক্লাসগুলো একজন শিক্ষার্থীর জন্য আমি মনে করি যে শিক্ষার্থীরা সামান্য একটু পড়াশোনা করেছে, চাকরির বাজারে এসেছে, একটু পড়াশোনা করেছে, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া আছে, হ্যাঁ আইডিয়া আছে, আমি আবারও বলছি প্রশ্ন সম্পর্কে আইডিয়া আছে। এখন বলে স্যার আমি জীবনেও চাকরি পড়ার জন্য পড়ি নাই, কি প্রশ্ন হয় জানি না, তার জন্য কিন্তু না, আমি ডিরেক্টলি বলে দিচ্ছি। আমরা অনেকেই বলি একদম বেসিক থেকে, কিন্তু এই প্রধান শিক্ষককে একদম বেসিক থেকে শুরু করে আপনি যে প্রধান শিক্ষক হয়ে যাবেন তার জন্য একটু বেসিক আপনার থাকতে হবে। হ্যাঁ, বেসিক তো থাকতেই হবে। একটু বেসিক যদি না থাকে, যদি বলেন স্যার তাহলে কি আমরা 0 থেকে শুরু করতে পারবো না? স্যার 0 থেকে শুরু করবেন অবশ্যই। আর আপনি কি 0? আপনার তো আপনি হয়তো এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস করেছেন, অবশ্যই বেসিক একটু হলেও আছে, কিছুটাও থাকতে হবে। এখন যদি অনেকে আছে স্যার আসলে যোগ বিয়োগ গুণ ভাগও অনেকে অসুবিধা হয়, ক্যালকুলেটর ছাড়া করতে পারে না, তো তাদের জন্য অবশ্যই সময় লাগবে। তো এই জন্য বললাম যে আপনার যদি হালকা পরিমাণও বেসিক থাকে, যে যোগ বিয়োগ গুণ ভাগটা আপনি যদি করতে পারেন, এবং মোটামুটি সাম্প্রতিক সময়ে যে চাকরির পরীক্ষাগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে, এই পরীক্ষাগুলো সম্পর্কে যদি একটু নলেজ থাকে, তাহলে কিন্তু আপনি এই কোর্সে যুক্ত হয়ে আপনার প্রিপারেশনটাকে একদম 100% মজবুত করতে পারেন। আর আপনার এই প্রধান শিক্ষকের এই চাকরিটি নিশ্চিত করতে বিদ্যাবাড়ি চলমান প্রাইমারি প্রধান শিক্ষক সাকসেস লাইভ ব্যাচে ভর্তি হয়ে আপনার প্রস্তুতিটাকে আরো বেশি জোরালো করতে পারেন এবং আপনার এই চাকরিটি নিশ্চিত করতে পারেন। আপনার স্বপ্ন যেন অধরা না থাকে, স্বপ্নটাকে যেন এবার ছুঁয়েই দেখা হয়, তারই ধারাবাহিকতায় কিন্তু বিদ্যাবাড়ি প্রাইমারি প্রধান শিক্ষক সাকসেস লাইভ ব্যাচটি কার্যক্রম শুরু করেছে। তাই আপনার স্বপ্ন পূরণকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য বিদ্যাবাড়ি হতে পারে আপনার জন্য একটি অন্যতম প্ল্যাটফর্ম। গল্পে গল্পে চাকরির প্রস্তুতির আজকের এই পর্বের আলোচনা এখানেই শেষ। আগামী কোনো পর্বে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।